নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আসামে ৮ লক্ষ বিঘা জমি অবৈধভাবে দখল করা হয়েছে, বেদখল মুক্ত করতে অভিযান চলবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাক উপত্যকার বিভিন্ন প্রকল্প পর্যালোচনা ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় মুখ্য সচিব ডক্টর রবি কোটার। কাটিগড়ায় অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর ঘটনার তদন্তে কমিটি গঠন জেলা স্বাস্থ্য বিভাগের। কালাইন থানায় ঝুলন্ত অবস্থায় এক পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আবার আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিয়োট ইন্টারন্যাশনাল হাসপাতালের সুপার স্পেশালিস্ট চিকিৎসকেরা, যারা ১৩০টা দেশে চিকিৎসা পরিষেবা দিয়ে চলছেন। ১৬ই জুলাই আসছেন ডাক্তার প্রকাশম রঙ্গাস্বামী, সিনিয়র গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ও সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। ২৩শে জুলাই আসছেন ডাক্তার সালাহুদ্দিন MM, সিনিয়র নিউরোসার্জন। ৩০শে জুলাই আসছেন ডাক্তার শ্যামকুমার জি, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এবং ৬ই আগস্ট আসছেন ডাক্তার অরুণ মিত্র S, ক্যান্সার ও হেড নেক সার্জন। ডাক্তার কনসালটেশন ফি মাত্র ১,০০০ টাকা। সিট সীমিত। এখনই কল করুন ৯৩৩০৬৮৬৪৪১ এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, বিশ্বাসের এক নতুন গন্তব্য। আসছে বিস্তারিত খবরে। আসামে ৮ লক্ষ বিঘা জমি অবৈধভাবে দখল করা হয়েছে, বেদখল মুক্ত করতে অভিযান চলবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামের বিভিন্ন প্রান্তে সরকারি ও বেসরকারি জমিতে অবৈধ দখল শুধুমাত্র সাধারণ জমি দখলের ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। এর পেছনে রয়েছে এক বিশেষ উদ্দেশ্য। একটি বিশেষ ধর্মীয় ভাষাগোষ্ঠীর লোকেরা অসমিয়া জনগোষ্ঠীকে জনসংখ্যাগত এবং রাজনৈতিকভাবে দুর্বল করে দিতে চাইছেন, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ৮ জুলাই ধুবুরির পর শনিবার গোয়ালপাড়ার পাইকান অভয়ারণ্যের প্রায় ১,০০০ বিঘা জমি দখল মুক্ত করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই অভিযান চলবে। তার তথ্য অনুযায়ী গত ৪ বছরে আসাম সরকার ২৫,০০০ একর জমি দখল মুক্ত করেছে এবং এর মধ্যে একটা বড় অংশ ছিল সংরক্ষিত বনাঞ্চলের। মুখ্যমন্ত্রী জানান, অবৈধ অনুপ্রবেশকারীদের কাছ থেকে জমি মুক্ত করার পর বিভিন্ন বনাঞ্চলে গন্ডার, হাতি সহ অন্যান্য পশু পাখিরা ফিরে এসেছে। বিভিন্ন জেলায় কমে এসেছে বন্য পশু এবং মানুষের মধ্যে সংঘর্ষ। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারবার নির্দেশ দিচ্ছে সংরক্ষিত বনাঞ্চলকে দখলমুক্ত করার জন্য। সম্পূর্ণ নিয়ম মেনে কাজটি করা হচ্ছে। আসামে ৮ লক্ষ বিঘা জমি অবৈধভাবে দখল করা হয়েছে, এর মধ্যে রয়েছে সংরক্ষিত বনাঞ্চলের অনেকটা অংশ। এসব জমি মুক্ত করতে অভিযান চলবে। মুখ্যমন্ত্রী জানান, গত ৪ বছরে আসাম সরকার রাজ্য জুড়ে প্রায় ২৫,০০০ একর সরকারি ও সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করেছে। তিনি জানান, আগামী দিনে জমি দখল ও জনসংখ্যা পরিবর্তনে ষড়যন্ত্র রুখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। উচ্ছেদ কৰিব গৈছো, তেতিয়া এটা নতুন কথা এটা ধৰাত পৰিছে। যেনেকৈ আজি গোৱালপাৰাত উচ্ছেদ হৈছে, আধা মানুহ বৰপেটা আৰু বঙাইগাঁও জিলাৰ পৰা আহিছে। যদি মই লেণ্ডলেছ, মোৰ নিজৰ জিলাত মই মাটি বিচাৰিম। লখিমপুৰত আমি উচ্ছেদ কৰিছোঁ। দেখা গৈছে যে সাউথ চালমাৰা, কৰিমগঞ্জৰ পৰা মানুহ লখিমপুৰত গৈছে। আৰু গৰুখুটিত যেতিয়া উচ্ছেদ হৈছিল, আপোনালোকে দেখিছিলে যে ইয়াৰ পৰা বহুত মানুহ ছয়গাঁও বকলৈকে গুচি গৈছিলে। তাৰ মানে এই মানুহবিলাকে বেলেগ বেলেগ জিলাত কিয় আহে আৰু সংখ্যাগৰিষ্ঠ মানুহ থকা সমষ্টিখিনিলৈ আহে, ইয়াৰ ওপৰত এটা নিশ্চিতভাৱে ষ্টাডি হ'ব লাগে যে এই মানুহখিনি দৰিদ্ৰতাৰ কাৰণে আনে নে কোনোবাই ভোটৰ কাৰণে। আমাৰ সংখ্যাগৰিষ্ঠ মানুহ থকা সমষ্টিবিলাকত অসমীয়া মানুহক সংখ্যালঘিষ্ঠ কৰিবৰ কাৰণে কোনোবাই ইয়াত লৈ আহে। মই ভাবোঁ যে আমাৰ ইয়াৰ ওপৰত ধৰক দৰঙত যিখিনি মানুহ লেণ্ডলেছ, তেওঁলোকে গৰুখুটিত আহিছে, কথা নাই, আমি ক'ব পাৰোঁ যে দুখীয়া কাৰণে আহিছে। আজি গোৱালপাৰা মানুহ পাইকানত বহিছে,
বহাটো ভাল হওক বেয়া হওক আমি বুজিব পাৰোঁ যে ঠিক আছে দৰিদ্ৰতাৰ কাৰণে আহিছে, কিন্তু সাউথ সালমাৰা, মানকাছাৰ, বৰপেটা, কৰিমগঞ্জ, এতিয়া শ্ৰীভূমি, এই জিলাবিলাকৰ পৰা উজনি আৰু উত্তৰ অসমত কিয় মানুহ আহিছে? আজি গোলাঘাটৰ এটা সৰু পথাৰ বুলি সমষ্টি আছে, তাত আপোনালোকে দেখি আচৰিত হ'ব যে নগাঁৱৰ ঢিং ৰূপহীৰ পৰা অজস্ৰ মানুহ উৰিয়াম ঘাটলৈকে গৈছে আৰু সমষ্টিটোৰ জনগাঁথনিৰ সামঞ্জস্য ভাঙি দিছে। গতিকে এইটো এটা ষড়যন্ত্ৰ নে দৰিদ্ৰৰ কাৰণে গৈছে নে ইয়াৰ আগত কোনোবা ৰাজনীতি কৰা মানুহ আছে, এই কথাবোৰ তদন্ত কৰিব লাগে। আৰু সংখ্যালঘু মানুহকো ন্যায়, যিসকল ৭১ চনৰ আগত অহা ভাৰতীয় নাগৰিক, তেওঁলোকে ডিচিৰ ওচৰত গৈ আবেদন কৰক। আমিতো কেতিয়াও কোৱা নাই যে আপোনালোকক আমি ৰাস্তা ঘাটত ৰাখিম। আৰু ইমান চৰত মোৰ মাটি আছে, মই তেওঁলোকক একদম লেণ্ড দি দিম। এতিয়া যে কিছুমান কয় নদী ভাঙা, নদী ভাঙাৰ পিছতো মঙলদৈ চৰৰ ভিতৰত কিমান মানুহ আছে? ১.৫ কথা কৰি হিচাপ কৰিলে কিমান মানুহ থাকিব পাৰে আপোনালোকে হিচাপ কৰকচোন। এতিয়া নদী ভাঙা মানে ২০০ বিঘা মাটিলৈ বহি থকাটো নহয়। এটা পাইকান ফৰেষ্ট, তাতে ২০,০০০ বিঘা মাটি আছে বা ১০,০০০ বিঘা। এটা ২০০০ পৰিয়ালক ১০,০০০ বিঘা মাটি মই কেনেকৈ দিব পাৰোঁ? বরাক উপত্যকার বিভিন্ন প্রকল্প পর্যালোচনা ও নাগরিকদের সঙ্গে মত বিনিময়ে মুখ্য সচিব ডক্টর রবি কোটা। বরাক উপত্যকার ভবিষ্যতে আমাদের অগ্রাধিকার এবং অসম সরকারের প্রতিটি প্রচেষ্টা সেই লক্ষ্যেই পরিচালিত। রবিবার কাছাড় জেলায় এক সফরের সময় এভাবে আশ্বাস দিলেন অসম সরকারের মুখ্য সচিব ডক্টর রবি কোটা, IAS। 4 দিনের বরাক সফরের অংশ হিসেবে তিনি শ্রীভূমি ও হাইলাকান্দি পরিদর্শনের পর এদিন শিলচরে পৌঁছে ব্যস্ত দিনটি কাটান। নানা উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনা, আধিকারিকদের সঙ্গে বৈঠক ও নাগরিকদের সঙ্গে মত বিনিময়। তার সফর রাজ্য সরকারের বরাক উপত্যকায় দ্রুত উন্নয়নের প্রতিশ্রুতিকে স্পষ্টভাবে প্রতিফলিত করল। দিনটি শুরু হয় জেলা আয়ুক্তের কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে এক বিস্তৃত আলোচনা বৈঠক দিয়ে। শ্রী কোটার নেতৃত্বে বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় উঠে আসে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার রূপান্তর ঘটানো একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করেন 4 লেনের শিলচর বাইরেংটি করিডোর, 5 গ্রাম 4 লেন বাইপাস এবং বহুল প্রতীক্ষিত বদরপুর বাইপাসের অগ্রগতি, যা 2026 সালের আগস্টের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা। ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গেরখাড়ি সড়ক এবং একটি বেইলি সেতু নির্মাণের অগ্রগতিও তিনি পর্যবেক্ষণ করেন। তিনি স্পষ্ট ভাষায় NHIDCL কর্মকর্তাদের সমস্ত অন্তরায় দূর করতে এবং অনাবশ্যক বিলম্ব এড়াতে নির্দেশ দেন। স্বাস্থ্য, আবগারি, কৃষি, শিক্ষা প্রভৃতি দপ্তরের চলতি ও পরিকল্পিত প্রকল্পগুলির সাম্প্রতিক অগ্রগতির খতিয়ান শুনে তিনি তাদের সমন্বিতভাবে ও ফলপ্রসূভাবে কাজ চালিয়ে যেতে উৎসাহ দেন। এরপর তিনি যান জেলা আয়ুক্তের পুরনো সম্মেলন কক্ষে, যেখানে কাছাড়ের বিশিষ্ট নাগরিক, প্রবীণ সমাজকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক খোলামেলা মতবিনিময় করেন। मैन पावर का शॉर्टेज हमको बहुत था, तो स्टेट में तो आपको मालूम है कि कुछ साल का पहले तक तो 3 हॉस्पिटल था, अभी तो 12 हॉस्पिटल हो गया है, मेडिकल कॉलेज और 13 अभी होने वाला है और 12 आने वाले हैं। अभी यहाँ रामकृष्ण नगर में नया बन रहा है, कल हम देख के आए, वो भी 2027 तक बन जाएगा। अभी क्या है कि इस पे और पैरामेडिकल का जो है हमारा असम में देखते देखते बहुत सारा अभी 80 से ज़्यादा पैरामेडिकल प्राइवेट पब्लिक इंस्टीट्यूट हो गया, उससे भी बहुत सारा लोग आ रहा है, तो मतलब 40,000 50,000। तो ये धीरे धीरे नेक्स्ट 3 साल 5 साल के अंदर आप देखेंगे तो मैन पावर का जो पैरामेडिकल है और डॉक्टर्स है, उसका अवेलेबिलिटी हमारा सिस्टम में बढ़ेगा। प्राइवेट सेक्टर में हो या गवर्नमेंट में, तब क्या होगा कि जितना भी हमारा पेरिफेरीज है वो सब जगह में हम फुल फ्लेज्ड लोगों को दे पाएंगे। मैन पावर आएगा तो बाकी चीज़ का प्रॉब्लम नहीं है, आज भी प्रॉब्लम नहीं है, मेडिसिन का हो या बाकी फैसिलिटीज का हो। तो हमको लगता है कि मैन पावर एक बार अच्छा से रह जाएगा तो बहुत बढ़िया से भी सर्विसेज दे सकते हैं। सर NH गोज टू हाइलाकांडी इन पाचीगांव, उसका बहुत खराब होगा। हाँ नहीं, अभी हम कल रिव्यू किया था, हम श्रीभूमि में भी रिव्यू किया था, फिर आज और कल में सिलचर में रहूँगा, वहाँ भी हम रिव्यू करेंगे। ये अभी परसों तक या 20 तारीख का पहले हम ये गगन ब्रिज
का खुल जाएगा और रिपेयरिंग ऑलमोस्ट कंप्लीट हो गया। हम भी वो करने के लिए पहले आए थे अप्रैल में, हमारा मुख्यमंत्री महोदय मेरे को भेजा है कि इसको ठीक से देखना है। और बाकी यहाँ इंटरनल रोड्स भी वो लोग बोला है कि अभी इमीडिएटली काम में लगाएंगे, लगा के उसको ठीक करेंगे जो सिंचर रायगंज के बीच में जो रास्ता है। बाकी तो बड़ा बड़ा प्रोजेक्ट्स तो अभी हो रहे हैं, भारतमाला का कॉरिडोर का जो है हाई स्पीड कॉरिडोर का अप्रूव हो गया, कॉन्ट्रैक्ट का अलॉटमेंट हो गया, अभी नेक्स्ट नवंबर दिसंबर से काम भी शुरू हुआ है। तो 3 साल से 5, 6, 7 साल में पूरा भरत वाले का चेहरा चेंज हुआ है। जो बरागवली एक्सप्रेस हाईवे वो कब टारगेट है, कब तक मतलब वो ऑन रोड हो जाएगा? वो जो हम बड़ा पानी से होने वाला है, नहीं वो अभी देखिए उसका तो काम कंप्लीट में तो 5 साल लगेगा, लेकिन काम अभी शुरू हो रहा है ये नवंबर दिसंबर। কাটিগড়ায় অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর ঘটনার তদন্তে কমিটি গঠন জেলা স্বাস্থ্য বিভাগের। কাছেলের কাটিগড়া চৌরঙ্গিতে সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের পর রমজানা বেগম নামের এক প্রসূতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ঘটনার তদন্তে শনিবার বিকেলে হাসপাতাল পরিদর্শনে যান জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক শিবানন্দ রায় ও অন্যান্য পদাধিকারীরা। পরে তিনি জানান, তদন্ত প্রক্রিয়া চলছে, পূর্ণ তদন্ত না হওয়ায় এখনই কিছু বলা সম্ভব নয়। হাসপাতাল কর্তৃপক্ষকে ডাকা হলেও তারা উপস্থিত হননি, ফলে তদন্ত সম্পূর্ণ করা যায়নি। যদিও কিছু নথিপত্র দেখানো হয়েছে, বাকি নথিপত্র শীঘ্রই প্রদান করা হবে বলে আশ্বাস পাওয়া গেছে। তবে এমন তদন্ত প্রক্রিয়াকে লোক দেখানো বলেই মনে করছেন অনেকেই, কারণ বারবার ডাক দেওয়া সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তকারীদের সামনে আসেননি। জানা গেছে, শনিবার রাতে তদন্তকারী দল প্রয়াত রমজানার বাড়িতেও যান এবং পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। পরে তারা কাটিগড়া থানায় গিয়ে আটক থাকা 2 চিকিৎসক ডাক্তার তসনিম সুমাইয়া ও ডাক্তার জিবি দেউরি সহ অন্য 2 অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে জিজ্ঞাসাবাদ করেন। এখন পর্যন্ত আমরা যতটুকু পাইছি যারা যারা রিকোয়ারি করতাম এরা এখনো বাকি রয়েছে, আমরা আনাইতেছি খবর দিয়ে তারপর ডিটেলস আমি অনেক টাইমে আপনি আইয়া আজকে সাফিসিয়েন্ট প্রেজেন্ট পাইছেন না সবরে পাইছি না, যার লাগে আমি খবর দিছি তারা সবাই যাও আমার আগে করে আপনারা ডিটেলস সব জানেন। স্যার আমার আগে ইনফর্ম করছিলেন আপনারা করা আছে, তারা আইতেছে রাস্তায় আছে। কালকে যে ঘটনা ঘটছিল এরপর থেকে সার্কেল অফিসারে অনবরত ফোন করছেন, কিন্তু কোনো আইছে না, ম্যানেজমেন্টের কেউ আইছে না। আপনি কিনা মনে করেন যে আপনি দেখার পরে এরা আইব, এখন ম্যাজিস্ট্রেটের কথা তারা ভায়োলেট করছে। আমি যখন খবর দিয়েছি তারা যখন আইতেছে, যদি না আইতে দেখা দিব ওগুলো চিন্তা করবেন। ডকুমেন্টারি যতটুকু একটা প্রাইভেট হসপিটালের প্রয়োজন এসব আপনারা পাইছেন না? ওখানে ইনফরমেট আছে, তারা রেডি করে বাইরে করে ওই আছে, জানি ইনভেস্টিগেশন চলে, আমরা কাজটা করতে দিই, তারপরে সব ডিটেলস আপনারা জানবেন। কালাইন থানায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক পুলিশ কর্মীর মৃতদেহ। রবিবার ভোরে কালাইন থানা থেকে রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে এক পুলিশ কর্মীর মৃতদেহ। মৃত ওই পুলিশ কর্মীর নাম আলিমউদ্দিন। জানা গেছে, শনিবার রাতে ডিউটি শেষ করে থানায় নিজের ঘরে এসে ঘুমিয়েছিলেন এবং পরের দিন সকাল অর্থাৎ রবিবার ভোরে দরজা না খোলায় প্রথমে অন্যান্য পুলিশ কর্মীরা ডাকাডাকি করেন, কিন্তু তিনি কোনো জবাব না দেওয়ায় অবশেষে দরজা ভেঙে ভেতরে ঢুকলে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কালাইন থানায় থাকা পুলিশ কর্মীদের মধ্যে। এদিকে খবর পেয়ে উপস্থিত হন সার্কেল অফিসার রবার্ট ট্রলর এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। জানা গেছে, এই পুলিশ কর্মীর বাড়ি শিলচর শহরতলি তোপখানা 2য় খণ্ডে। এনেকা কথাটো ক'লে যে আমাৰ কোনো টেনশ্যন নাই, কোনো মতলব প্ৰেছাৰ নাই, হেৰি আমাৰ এনেকৈ চুইচাইড নকৰে, কিবা কোনোবাই এটেম্পটো মাৰ্ডাৰ কৰিছে হ'ব পাৰে, নাইলে কিবা মাৰ্ডাৰ হ'ল। আমি আহি আছোঁ, মই আহি আছোঁ, কিবা এটা তাৰপিছত তদন্ত হ'ব। আমরা কালাইন থানার ইউপি নায়ক আলিমউদ্দিনের মৃত্যুটা দুর্ভাগ্যজনক, এবং আমি যেটা দেখলাম ডেডবডি যে এট প্রেজেন্ট সিচুয়েশন, এটা আমার কাছে রহস্যজনক। আমি প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে এটা মালা থেকে ইনভেস্টিগেশন। বডিটা কীরকম আছে? জনিতবা আইভিএফ সেন্টারের উদ্যোগে বন্ধ্যাত্ব সমস্যায় আক্রান্ত প্রায়
60 জন দম্পতিদের বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন। গুয়াহাটির জেনিডভা আইভিএফ সেন্টারের ব্যবস্থাপনায় হাইলাকান্দিতে বেলা 10টা থেকে দুপুর 2টো অবধি ডাক্তার নাসরিন সুলতানা লস্করের তত্ত্বাবধানে বিভিন্ন বয়সের 60 জন দম্পতিদের তাদের সন্তান লাভের স্বপ্ন পূরণের সহায়তা করতে এই বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। বন্ধ্যাত্ব সমস্যা সংক্রান্ত বিনামূল্যে চিকিৎসা শিবিরের উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিকদের ডাক্তার নাসরিন সুলতানা লস্কর জানান, বর্তমান দিনে বন্ধ্যাত্ব সমস্যাটি ব্যাপক হারে বাড়ছে। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো বন্ধ্যাত্ব ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করা, প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। এসব রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ পান। এতে তাদের সমস্যার সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা সহজ হয়। অবশেষে তিনি বলেন, জেনিডভা আইভিএফ সেন্টারের বৃহত্তর লক্ষ্য হলো সকল স্তরে মানুষের কাছে আধুনিক ও মানবসম্পন্ন বন্ধ্যাত্ব চিকিৎসা পৌঁছে দেওয়া এবং সুস্থ পরিবার গঠনে সহায়তা করা। এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন নার্স বাংলাই হালাম সহ অন্যান্যরা। উপস্থিত রোগীরাও ডাক্তার নাসরিন সুলতানা লস্করের কাছ থেকে বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে চিকিৎসা সম্পর্কিত পরামর্শ শুনে খুশি ব্যক্ত করেন। যেটা টেস্ট করিয়া রিপোর্ট যেটা দেওয়া দিয়েছিল ফাইলে যেটা দিয়েছে এইটাই এখন তার থেকে অন্য যতক্ষণও গেছি এখনও কোনো রিজাল্ট হয়েছে এইখানে আছে, মানে নাম্বারটা আমি কইতে পারতাম না। আপনারা যদি দেখাইতে চাও, আজকে ফ্রি ক্যাম্পিং আছে, আপনি দেখাইতে পারবেন। আপনি 3টার ভিতরে আমরা জেনিডভা আইভিএফ টিম, জেনিডভা আইভিএফ সেন্টার থেকে আমরা টিম আছি। আজকে একটা ফ্রি ফার্টিলিটি ক্যাম্প হাইলাকান্দিতে আমরা স্টার্ট করছি। তো একটা ক্যাম্পটার মেইন উদ্দেশ্য ওইটা যে বহুত দম্পতি আছে, যারা বিবাহিত দম্পতি আছে, যারা মানে প্রেগনেন্ট বাচ্চা না হওয়ার সমস্যাটাতে ভুক্তভোগী আছে, বা তারা সে প্রপার তথ্য বা চিকিৎসা আবু পর্যন্ত অবগত হয় না বা জানে না। তো ওইটাই আমরা মেইন উদ্দেশ্য যে আমরা তারা ওগুলা দম্পতিরে প্রপার তথ্য বা সেই তথ্যটা বা আমরা প্রচার মানে সচেতনতা দিতাম যে আমার কাছে বহুত চিকিৎসা পদ্ধতি আছে যেগুলা দিয়ে মানে আপনি বাচ্চা না পাওয়ার সমস্যাটা সমাধান করতে পারবেন। এখানে আমরা এই ক্যাম্পেতে আমরা ফ্রি চিকিৎসা পরামর্শ বা চিকিৎসা পরীক্ষা বা কোনো সচেতনতা মানে সেশন হিসাবে আমরা পেশেন্টগুলারে আমরা দেওয়া দিই। এখানে আপনি তারা ওইটা লাভান্বিত হতে পারবে যে আপনি তারা জানতে পারবে যে আপনি কোনটা রিজনে আপনি তার প্রেগনেন্সিটা অর না, বা আপনি অতদিন থেকে প্রেগনেন্সি ট্রাই করার পরে আপনার সমস্যাটা কীটা আছে ওইটা জানতে পারবে। তার উপরে আপনি যে শুধু একটা আইভিএফে একটা প্রসেসে বাচ্চা না হওয়ার একটা মেইন না, তার বহুত সহজ পদ্ধতিও আছে যার থ্রু দিয়ে আপনি মানে সঠিকভাবে প্রেগনেন্সিটা লাভ করতে পারবেন। সঠিক টাইমে যদি আপনি সঠিকটা পদক্ষেপ লইয়া যান তো বহুতগুলো সমস্যার সমাধান হতে পারে। তো আপনার মানে বাচ্চা না হওয়া একটা অপমান না, মানে একটা যে বহুত বড় অপমান বা আপনার সমাজের লজ্জা পায়, বহুত সমাজের মানে সমাজে শেয়ার করতে বা কেউ কইতে লজ্জা পায়, বা বহুত বেশি ভুল ধারণা আছে সমাজও যে এগুলা মানে সমাজ থেকে আলাদা করা হয়ে যায়। যে ওগুলো বস্তু আমরা দূর করবার লাগে, ওগুলো ভুল ধারণা দূর করবার লাগে আমরা আজকে ফ্রি ক্যাম্পটা মানে জেনিডভা আইভিএফ সেন্টার থেকে আমরা ওইটাই মানে আমরা স্টার্ট করছি। তার উপরে আপনার মেইন উদ্দেশ্য ওইটা যে সমাজে মানে জনসচেতনতা বৃদ্ধি করা বা সমাজে যেগুলো ভুল ধারণা ওইগুলো নাই করা, সঠিক চিকিৎসা দেওয়া, পেশেন্টগুলোরে সহজ পদ্ধতির প্রেগনেন্সি আমরা দেওয়ার ট্রাই করা, ওগুলোই আমরা মেইন আসলে লক্ষ্য আছে। আর আমি একটাই কথা কইতাম সবরেই আমি যে যেগুলা মানে বিবাহিত মহিলা পুরুষ আছেন, আপনি 1 বছর থেকে ট্রাই করা যে প্রেগনেন্সি 1 বছর বা তার উপর থেকে আপনি ট্রাই করা প্রেগনেন্সি, বা প্রেগনেন্সি হয়েছে না বা প্রেগনেন্সি লাভ হয়েছে না, আপনার তারা প্রেগনেন্সি আয় না, তাদের আমি একটাই কই যে সাহস করিয়া 12 আইন 8 আইন চিকিৎসা বিভাগও বহুতগুলো প্রসেস আছে যেগুলো আপনি সহজ সরলভাবে প্রেগনেন্সি আইতে পারবেন। এটাই আপনাদের কাছে মেসেজ একটা। নমস্কার।
আজকে আমি মিনিমাম 50 to 60 রোগী আমি বহুতগুলো পেশেন্টের মানে দেখা করি আর সাক্ষাৎ করি আর বহুতর অনেক প্রবলেম স্ত্রীর আছে, অনেক প্রবলেম হাজব্যান্ডরার আছে। তো আপনি তারা একটা ভাবিয়ে মানে আপনি তারা ডরাইবা না যে মানে একটা প্রবলেমের কোনো সলিউশন মানে বহুত বস্তু সলিউশন আছে। তো সঠিক টাইমে আপনি যদি সঠিক পদক্ষেপটা লয়ে রাখতে আপনার সমস্যার সমাধানটা ইজিলি হতে পারে। জিপিএসএস এর চেয়ারম্যান ও সম্পাদকের উপস্থিতিতে শিলচর হোলসেল কোঅপারেটিভের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। জিপিএসএস এর চেয়ারম্যান ও সম্পাদকের উপস্থিতিতে শিলচর হোলসেল কোঅপারেটিভের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। কনজিউমার কোঅপারেটিভের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এদিনের সভায় 2024-25 সালের হিসেব নিকেশ সহ খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিগত বছরে 5,71,000 টাকা মুনাফা হয়েছে বলেও জানিয়েছেন কোঅপারেটিভের সদস্যরা। এছাড়াও সভায় শিলচর হোলসেল কোঅপারেটিভকে আগামীতে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেসব বিষয়েও আলোচনা করা হয়। এদিন সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। সকলের সহযোগিতা ও সমর্থনে শিলচর হোলসেল কোঅপারেটিভের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা সফল ও সার্থক হওয়ায় প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা। সভায় চেয়ারম্যান বিধুভূষণ শর্মা, ভাইস চেয়ারম্যান বাসুদেব শর্মা সহ প্রত্যেক ডিরেক্টররা উপস্থিত ছিলেন। শ্রী বিধুভূষণ শর্মা মহাশয়কে মিটিংয়ে সম্মান প্রদান করা শিলচর হোলসেল কোঅপারেটিভের ভাইস চেয়ারম্যান আমাদের ডিরেক্টর প্রত্যেক বছরই আমরা দেখতে পাই জেনারেল মিটিং করতাম, সবাই উৎসাহ নিয়ে ইংরেজি শিলচর হোলসেল কোঅপারেটিভের তৃতীয় বার্ষিক সাধারণ সভা আজকে গঠিত হয়েছে। এই সভায় আজকে আমাদের জিপিএসএস থেকে চেয়ারম্যান এবং সেক্রেটারিরা এবং কনজিউমার কোঅপারেটিভ থেকে অনেক সদস্যরা এবং ইন্ডিভিজুয়াল সি ক্লাস মেম্বার থেকে 16 জন আজকে উপস্থিত হয়েছিলেন এবং কোরাম আমাদের প্রায় 80% হয়েছে। এই সভায় গত বৎসরের 2024-25 ইংরেজির যে খতিয়ান তা তুলে ধরা হয়েছে এবং আলটিমেটলি নেট প্রফিট প্রায় 5,71,000 টাকা যে মুনাফা হয়েছে তা এই সভায় রাখা হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে এই সাধারণ সভাকে সাফল্যমণ্ডিত করেছেন এবং আমি প্রত্যেক চেয়ারম্যানদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওরা অনেক দূর থেকে বাগাবাজার, উদারবন, তারপরে জয়নগর, যাত্রাপুর, তাপাং সোসাইটি, বর্জালেঙ্গা সেক্রেটারিরা অনেক দূর থেকে যে এসেছেন, এটার জন্য ওদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ওনারা সবাই শিলচর হোলসেল কোঅপারেটিভকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আছেন, ওনারা প্রকাশ করেছেন। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা আসাম রাজ্যিক কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন পাথারকান্দিতে। যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আজ পাথারকান্দির ভুবনেশ্বর মিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টারে নবগঠিত নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা সাহিত্য পরিষদ ও সংস্কৃতি পরিষদের আসাম রাজ্যিক কমিটির পদাধিকারীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হল রবিবার। প্রথমেই মহাসভার পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি রামকৃষ্ণ সিনহা। পরবর্তীতে ভুবনেশ্বর সাধু ঠাকুরের শ্রীচরণে পুষ্পার্ঘ্য অর্পণ ও শহীদ বিদিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের মূল পর্ব। মহাসভা কেন্দ্রীয় কমিটির সভাপতি রামকৃষ্ণ সিনহার পৌরোহিত্যে অনুষ্ঠানে সূচনা হয়।
পরবর্তীতে নবগঠিত কমিটির পদাধিকারীদের একে একে শপথ বাক্য পাঠ করানো হয়। সংবর্ধনা শেষে শুরু হয় আলোচনা পর্ব। এতে বিভিন্ন বক্তারা নিজ বক্তব্য তুলে ধরেন। উল্লেখ্য, বিগত 24 এবং 25 মে দুর্লভছড়া চরগোলা ভ্যালি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে মহাসভা রাজ্যিক সম্মেলনের মাধ্যমে এই আসাম রাজ্যিক মহাসভা, সাহিত্য পরিষদ ও সংস্কৃতি পরিষদ নবগঠিত হয়েছিল। মহাসভা মান মর্যাদা অক্ষুণ্ণ থইয়া ভারত পক্ষপাতিত্ব না করিয়া সংগঠনের তথা সমাজের হিত উপদেশ সর্বদা লক্ষ্য লইয়া কাম করে যোগা। ধন্যবাদ। মিডিয়ার চেনেলবোৰক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। মই নিখিল বিষ্ণুপুৰা মণিপুৰী মহাসভাৰ কেন্দ্ৰীয় কমিটি তথা আসাম কমিটিৰ পক্ষৰ পৰা আজি আমাৰ এই ৱাছাক মেত শপত গ্ৰহণ অনুষ্ঠানত আমাৰ কেন্দ্ৰীয় কমিটিৰ আমাৰ প্ৰধান অতিথি শ্ৰদ্ধেয় আমাৰ ৰামকৃষ্ণ সিনহা মহাশয়, আমাৰ ৰাজ্যিক কমিটিৰ আমাৰ সভাপতি শ্ৰদ্ধেয় আমাৰ তৰুণ কুমাৰ সিংহ মহাশয় আৰু কেন্দ্ৰীয় কমিটিৰ বিষয়ববীয়া তথা ৰাজ্যিক কমিটিৰ সকলো বিষয়ববীয়া আজি আমাৰ আমাৰ শপত গ্ৰহণ অনুষ্ঠানত অধিৱেশন আজি আমি অংশগ্ৰহণ কৰোঁ। আমাৰ অলৰেডি পূৰ্ব বক্তা আমাৰ সভাপতি আৰু আমাৰ সাধাৰণ সম্পাদক দীপু সিনহা অলৰেডি কৈ গৈছে। বিশেষকৈ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী এটা জনগোষ্ঠী অসমৰ ভিতৰত বিভিন্ন জিলাত বসবাসকাৰী এখন জনজাতি। আমাৰ অসমৰ ভিতৰত আপাৰ আসামলৈ লোৱাৰ আসাম, মিডিল আসাম, বৰাকবিলিত আমাৰ বিশেষকৈ আমাৰ জনগোষ্ঠীটো বসবাস কৰে। তাই আমি অসম চৰকাৰক আৰু কেন্দ্ৰীয় চৰকাৰক আমি বিভিন্ন দাবী দাবা আগতে আমি কৰিছিলোঁ। আমি বিশেষকৈ আজিৰ এই অধিৱেশনত, আজি এই মহলত আমি এটাই উত্থাপন কৰিম। বিশেষকৈ আমাৰ 2026 আগত আমাৰ চেণ্ট্ৰেল অফিচৰ যোনটো আছে, আমি এইটো অফিচত পূৰণ কৰিব লাগে। এইটো আমাৰ প্ৰথম দাবী। আৰু বিশেষ দাবী আছে যিটো আমাৰ মেমৰেণ্ডাম আৰু পত্ৰযোগ আমাৰ দিয়া হ'ব। আৰু আজিৰ দিনটোত আমাৰ এটা সুখবৰ বৰাকবাসীৰ ভিতৰত আমাৰ যিমান জনপ্ৰতিনিধি আমাৰ পঞ্চায়তত, জিলা পৰিষদ, আঞ্চলিক AP মেম্বাৰ, সভানেত্ৰী, সভাপতি আৰু মেম্বাৰ সকলক আমি আমাৰ নিখিল বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী মহাসভাৰ আমি সম্বৰ্ধনা কৰিছোঁ। যিহেতু এই পঞ্চায়ত প্ৰতিনিধিসকলে আগন্তুক দিনত ৰাজনীতিৰ প্ৰেক্ষাপটত গৈ আমাৰ জাতিটোক আগবাঢ়ি লৈ যাব বুলি আজি আমি নিখিল বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী মহাসভা আমি সম্বৰ্ধনা দিছোঁ। আগন্তুক দিনত আমি আশা ৰাখিছোঁ তেখেতৰ সকলৰ নেতৃত্বত তথা আমাৰ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী মহাসভাৰ নেতৃত্বত আমি আমাৰ সমাজৰ দাবীবোৰ আমি অতি দ্ৰুত আমি পূৰণ কৰিব আশাবাদী বুলি জনাইছোঁ। আৰু চৰকাৰক আমি আমাৰ CM ছাৰক, আমাৰ মাননীয় মন্ত্ৰী আমাৰ কৃষ্ণপাল ডাঙৰীয়া তথাপি বৰাকৰ যিমান নেতৃবৃন্দ আছে আমি সকলোকে আমি দাবী জনাইছোঁ আৰু অনুৰোধ জনাইছোঁ অতি সোনকালে আমাৰ বিষ্ণুপ্ৰিয়াৰ এই দাবীগুলা যাতে পূৰ্ণ কৰে। শিলচরের অন্যতম বিশিষ্ট নাট্য সংগঠন ভাবিকালের প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালা শুরু। শিলচরের অন্যতম বিশিষ্ট নাট্য সংগঠন ভাবিকালের প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালা শুরু হলো 12 জুলাই। কর্মশালা চলবে আগামী 21 জুলাই পর্যন্ত। প্রায় 36 জন তরুণ তরুণীরা ভাবিকালের এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তাদের চোখে মুখে এক বিরাট প্রত্যাশা, সাথে উদ্দীপনাও কিছু নতুন কাজ করার। এটাকে পাথেয় করে নাট্য কর্মশালার কাজ শুরু হলো। অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাবিকালের সভাপতি রঞ্জন কুমার দাস, ভাবিকালের অন্যতম পৃষ্ঠপোষক আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেবাশিস ভট্টাচার্য, ভাবিকালের পৃষ্ঠপোষক সাংবাদিক উত্তম কুমার সাহা, মুখ্য আহ্বায়ক পল্লব ভট্টাচার্য, কার্যকরী কমিটির সদস্য সুব্রত রায়, শিবম দাস প্রমুখ। এটাও আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার যে এই ভাবিকালের সঙ্গে যুক্ত থেকে এবং ভাবিকালে কাজ করে এবং আসাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারপর মুম্বাই ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছে আমাদের মিঠি সায়ন্তনী পাল। অনেক অভিজ্ঞতা নিয়ে মুম্বাইয়ের বিভিন্ন নাটকের সাথে যুক্ত সে। ও মিঠি থাকবে আপনাদের সামনে, সায়ন্তনী পাল আপনাদের ওয়ার্কশপ করাবে। মাসকমে আসাম জিসি কলেজের মাসকমের অধ্যাপিকা, উনিও থাকবে। পাশাপাশি আপনারা জানেন হয়তো আমরা অনেকেই কিন্তু কর্মজীবনে ব্যস্ত বা ছাত্র আছি। আমরা এখানে অনেকে এসেছো, ছাত্ররা পড়াশোনা নিয়ে টিউশন আছে, যেখানে চিন্তা করছো কিভাবে করবে ওয়ার্কশপ। আমাদেরও একটা সময় এরকম ছিল,
কিন্তু আমরা যে আজকে যে নাটক করছি, থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছি এবং উপত্যকার বিভিন্ন জায়গাতে যারা নাটক করছে, যার হাত ধরে আমরা এই ওয়ার্কশপ মানে এই থিয়েটারের জায়গায় এসেছি, তিনি আমাদের শান্তনু পাল, যিনি এই থিয়েটার গ্রুপের ডিরেক্টর ভাবিকাল থিয়েটারে এবং আপনাদের কর্মশালার ক্যাম্প ডিরেক্টর। শান্তনু পাল শুধু ওয়ার্কশপ করছেন এখানে, থিয়েটার করেন, এই গ্রুপের ডিরেক্টর বলে নয়, উনি অনেক। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। আসামে 8 লক্ষ বিঘা জমি অবৈধভাবে দখল করা হয়েছে, বেদখল মুক্ত করতে অভিযান চলবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাক উপত্যকার বিভিন্ন প্রকল্প পর্যালোচনা ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় মুখ্য সচিব ডক্টর রবি কোটার। কাটিগড়ায় অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর ঘটনার তদন্তে কমিটি গঠন জেলা স্বাস্থ্য বিভাগের। কালাইন থানায় ঝুলন্ত অবস্থায় এক পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।